আচ্ছা, আজকে থেকে আমরা এনার্জি ব্যালেন্স শুরু করব। তো এনার্জি ব্যালেন্স শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হলো এনার্জি ব্যালেন্স ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে অনেক ইজি। এনার্জি ব্যালেন্সকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে, একটা হলো চ্যাপ্টার 7 ফেল্ডার এন্ড রুশোর, চ্যাপ্টার 8 এন্ড 9। ঠিক আছে, আমরা দুইটা ভাগে ভাগ করি। চ্যাপ্টার 8 9 এর ম্যাটেরিয়াল ব্যালেন্স একটু কমপ্লেক্স লেভেলের ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, আর এনার্জি ব্যালেন্স যেটা চ্যাপ্টার 7 সেই জায়গায় ম্যাটেরিয়াল ব্যালেন্সের অত ঝামেলা নাই, ইজি আছে জিনিসগুলো। তো একই সাথে এই জায়গায় ম্যাটেরিয়াল ব্যালেন্সও করতে হবে, তোমার এনার্জি ব্যালেন্সও করতে হবে। ঠিক আছে, তো এনার্জি ব্যালেন্স শুরু করার আগে আমরা বলি যে এনার্জি অ্যাকচুয়ালি কয় ফর্মে পাই আমরা। এনার্জি আমরা তিন ফর্মে পাই। একটা হলো কাইনেটিক এনার্জি, দুই নম্বরে পাই হলো পটেনশিয়াল এনার্জি, তিন নম্বরে আরেক ধরনের এনার্জি পাই, সেটাকে বলি আমরা ইন্টারনাল এনার্জি। আচ্ছা, এবং এগুলা কিসের মধ্যে পাই? উইদিন এ সিস্টেম, মানে এগুলা সিস্টেমের মধ্যে পাই। ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে পাই। এখন কাইনেটিক এনার্জি, তোমার বইয়ে যেই লেভেলের এখন কাইনেটিক এনার্জি আমরা ডিসকাস করব, সেটা হলো ভেলোসিটি চেঞ্জের জন্য আমার যদি কোনো এনার্জি কোনো সিস্টেমের মধ্যে ডেভেলপ হয়, ওটাকে বলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। যেমন ধরো তোমার একটা সামনেটা পড়বা, বার্নৌলিস থিওরাম যদি তোমরা পড়ো, দেখবা তোমার এই যে তোমার এইদিকে যে তার একটা এক রকমের ডায়ামিটার আছে, এদিকে যে একটু বড় রকমের ডায়ামিটার আছে, এই জায়গায় যেহেতু তার ডায়ামিটারটা ছোট, এই জায়গায় এক ধরনের ভেলোসিটি আসবে, এই জায়গায় আরেক ধরনের ভেলোসিটি আসবে। এই তার মধ্যে যে ভেলোসিটির যে চেঞ্জেস, এই ভেলোসিটি চেঞ্জেস এর জন্য তার মধ্যে যে এনার্জির ডিফারেন্সটা হবে, সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি কি? পটেনশিয়াল এনার্জিকে ধরো আমরা যে ওই যে ছোটকালে যে ম্যাথ করে আসছি, ধরো একটা সিস্টেমের মধ্যে, ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে এটা একটা ইনলেট আসতেছে, ঠিক আছে, এবং সে এদিক দিয়ে আউটলেটে যাচ্ছে। এই যে তার হাইটের যে ডিফারেন্স একটা সিস্টেমে, এই হাইটের ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সের কারণে তার মধ্যে যে এনার্জি তৈরি হয়, সেটাকে বলে আমরা পটেনশিয়াল এনার্জি। তারপর ইন্টারনাল এনার্জি, যে তার মলিকুলারের জন্য, তার মলিকুলগুলোর জন্য যে ধরনের এনার্জি একটা সিস্টেমে ডেভেলপ হতে পারে, সেটাকে বলে আমরা ইন্টারনাল এনার্জি। তা মলিকুলার জন্য, মানে মলিকুলার লেভেলে যে এনার্জিগুলো হয় একটা সিস্টেমের মধ্যে, সেটাকে বলে আমরা ইন্টারনাল এনার্জি বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এবার সিস্টেম কি শুধু তার নিজের মধ্যে কাজ করে? দ্য অ্যান্সার ইজ নো। সিস্টেম সারাউন্ডিং এর উপর কাজ করে না, আবার সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করে। তো এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো তোমার হিট, আর একটা হলো ওয়ার্ক। ঠিক আছে, হিট এবং ওয়ার্ক এই দুই ভাগে আমরা ভাগ করি। হিটটা হলো, এটাকে আমরা কিউ দ্বারা ডিফাইন করি, এবং ওয়ার্ককে আমরা ডাব্লিউ দ্বারা ডিফাইন করি। এবং দেখো হিট অ্যাকচুয়ালি কি, ধরো একটা সিস্টেম আছে, ঠিক আছে, এই সিস্টেমের এই যে মধ্যে, এর মধ্যে T1 টেম্পারেচার আছে, এবং সিস্টেমের বাইরে সারাউন্ডিং এ T2 টেম্পারেচার। এই যে আমি ধরে নিলাম T2 ইজ গ্রেটার দেন T1। এই যে হিটটা থেকে এক ধরনের এনার্জি, ওয়ার্কটাও এক ধরনের এনার্জি, এই দুইটাই কি এক ধরনের এনার্জি। এখন হিট কোনো সিস্টেম থেকে সারাউন্ডিং এ ট্রান্সফার হবে, বা সারাউন্ডিং থেকে কোনো এনার্জি বা কোনো হিট সিস্টেমের মধ্যে ট্রান্সফার হবে, এটা হওয়ার শর্ত হলো হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার। তার মানে হিট সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে ধাবিত হয়। এখন তোমার এই জায়গায় যেহেতু কন্ডিশন বলছে T2 ইজ গ্রেটার দেন T1, তোমার হিটটা এই যে হাই টেম্পারেচার থেকে, মানে সিস্টেম সারাউন্ডিং থেকে সিস্টেমের দিকে ধাবিত হবে, এটাকে বলে আমরা হিট। আর এটা কেন হয়? ডিউ টু টেম্পারেচার ডিফারেন্সের কারণে আমার হিটটা ট্রান্সফার হয়। ঠিক আছে, ওয়ার্ক কিভাবে হয়? ধরো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে কোন একটা রোটর আছে, ধরো এই জায়গায় ফ্লুইড আছে, এই যে রোটরটা ঘুরতেছে, ঠিক আছে, এই রোটরটা ঘুরতেছে, যে এই রোটরের কারণে কি একটা ওয়ার্ক ডান আমরা করতেছি, এবং একই সাথে তার মলিকুলার লেভেলে কিছু ওয়ার্ক ডান হবে। ওই ওয়ার্ককে বলি আমরা, ওয়ার্ককে এইভাবেও ডিফাইন করি, পি ইন্টু ভলিউমেট্রিক ফ্লো রেট, প্রেসার ইন্টু ভলিউমেট্রিক ফ্লো রেট, এটা কি দ্বারা আমরা ওয়ার্ককে ডিফাইন করি। ঠিক আছে, তার ভ্যালোসিটির কারণে তার মধ্যে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, সেটাকে আমরা এক হিসেবে ওয়ার্ক ধরতে পারি। তো ওয়ার্ক অ্যাকচুয়ালি
দুই ভাগে ভাগ করা যায়। ওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা সিস্টেমের মধ্যে ওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো শ্যাফট ওয়ার্ক, আর একটা হলো ফ্লো ওয়ার্ক। শ্যাফট ওয়ার্কটা কি? এই যে তোমার সিস্টেমের মধ্যে যখন কোনো কিছু ইন্টারনাল কোনো কিছু কাজ করে, ঠিক আছে? যেমন ধরো রোটর, একটা টারবাইনের রোটর যখন একটা সিস্টেমের উপর কাজ করে। তারপরে হলো তোমার ধরো পাম্প এর রোটর যখন সিস্টেমের উপর কাজ করে, এগুলোকে বলা হয় শ্যাফট ওয়ার্ক। এবং ফ্লো ওয়ার্কে ধরো তোমার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ফ্লো হওয়ার কারণে তার যে পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে সেটাকে বলে আমরা ফ্লো ওয়ার্ক। ঠিক আছে? তো একটা ওয়ার্কে দুই ভাগে লাগে। তো এই যে শ্যাফট ওয়ার্ক এন্ড ফ্লো ওয়ার্ক, এটা আমরা সামনে পড়বো ওপেন সিস্টেমের জন্য। আমরা যখন ডেরিভেশনটা পড়বো তখন এটা লাগবে, এই যে এই সূত্রটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন হলো আমরা স্পেসিফিক প্রপার্টি পড়বো। দেখো স্পেসিফিক প্রপার্টি কাকে বলে? যেমন ধরো এই জায়গায় তুমি কি জানো? ইন্টারনাল এনার্জিকে এটা জানো, যেটাকে আমরা কি দ্বারা ডিফাইন করি? কিলো জুল দ্বারা প্রকাশ করি। ঠিক সেম জিনিসটাকে যদি তুমি এইভাবে লেখো, পার কেজিতে যদি তুমি কোনো এনার্জিকে লেখো, তখন সেটাকে বলে আমরা স্পেসিফিক প্রপার্টি। ঠিক আছে? এটাকে বলে তোমার ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি এই জিনিসটাকে তোমার বলে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। ঠিক আছে? বুঝতে পারছি? মানে কোনো কিছু যদি তুমি তার মাস দিয়ে পার ইউনিট মাসে বের করো কোনো এনার্জিকে, সেটাকে বলে আমরা স্পেসিফিক প্রপার্টি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তারপর ধরো তুমি এটাকে কি বলো? এনথালপি, তাই না? তুমি যদি এটাকে এইভাবে লেখো কিলো জুল পার কেজি, কিলো জুল পার কেজিতে যখন তুমি এটা লিখবা তখন সেটা হয়ে যাবে স্পেসিফিক এনথালপি। ঠিক সেম, তুমি যখন ভলিউম লিখবা এটা কি লেখো? মিটার কিউবে লেখো। যদি তুমি এইভাবে লেখো মিটার কিউব পার কেজি, তখন যেমন তুমি পার মাসে যখনই কোনো কিছুতে নিবা তখন সেটাকে বলা হয় স্পেসিফিক প্রপার্টি। ঠিক আছে? স্পেসিফিক ভলিউম, এটাকে বলে স্পেসিফিক ভলিউম। ও আচ্ছা, এই জায়গা থেকে দেখো তো একটা জিনিস করা যায়। সেটা হলো স্পেসিফিক ভলিউমকে এইভাবে লেখা যায় কিনা। তার মানে তোমার ভলিউমের ইউনিট কি? ভলিউমের ইউনিট কেজি পার মিটার কিউব। তুমি যদি স্পেসিফিক ভলিউমকে, সরি, ডেনসিটির একক হলো কেজি পার মিটার কিউব, তুমি যদি স্পেসিফিক ভলিউমকে জাস্ট উল্টায় দাও তখনই তুমি কি পাবা? ডেনসিটিটা পাওয়া যাবা কোন একটা কম্পোনেন্টের, মানে তোমার ইটা পাবা, ডেনসিটি পাবা। এখন আমরা একটু ক্লোজ সিস্টেমের জন্য এনার্জি ব্যালেন্সটা শিখবো। হ্যাঁ, ক্লোজ সিস্টেমের জন্য এনার্জি ব্যালেন্স না, এটা আমরা বাচ্চাকালে শিখে আসছি। দেখো তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ছিল? দেখো তো এরকম ছিল না? dq is equal to du plus dw, এটা ছিল না? তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা ছিল, তাই কিনা? বাচ্চাকালে পড়ে আসছো। এখন সিস্টেমে যখন কাইনেটিক এনার্জি চলে আসবে, যখন তার পটেনশিয়াল এনার্জি চলে আসবে, তখন এগুলো কি এই জায়গায় অ্যাড হবে কিনা? এটা তোমার ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে পড়ছো, তখন আমরা অনেক কিছু কনস্ট্যান্ট ধরে নিছি। এখন তোমরা বড় হয়েছো ভাই, এখন তোমরা আর কনস্ট্যান্ট ফনস্ট্যান্ট ধরার টাইম নাই। ঠিক আছে? তো এখন তোমার সবকিছু হিসাব করতে হবে। ঠিক আছে? তো আমরা কি জানি? অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন মাইনাস কনজাম্পশন। যেহেতু এনার্জির কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, এজন্য এই দুইটা টার্ম অটোমেটিকলি জিরো। অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু ইনপুট মাইনাস আউটপুট। এই অ্যাকুমুলেশনকে আমরা দুই ভাবে ডিফাইন করি। একটা হলো কি পরিমাণ হিট তার ট্রান্সফার হয়েছে এবং কি পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে এটা, এবং একই সাথে তার এই যে প্রপার্টিগুলো আছে, তার ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি, তার পটেনশিয়াল এনার্জির কি ধরনের চেঞ্জেস হয়েছে সেটা আমরা হিসাব করি। ঠিক আছে? তো এখন যদি আমরা চিন্তা করি, দেখো তো এই জায়গায় জাস্ট কি করব, আমরা ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি
করলে যা পাবো সেটাই আমাদের অ্যাকুমুলেশন, এবং অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ। এই জিনিসটা কি, এই জিনিসটাকে ব্যাখ্যা দিই। দেখো কিউ মাইনাস ডব্লিউটা কি, ধরো তোমার একটা সিস্টেমের মধ্যে তুমি এটাকে দুইভাবে ডিফাইন করি আগে আমরা, ঠিক আছে। ধরো তুমি একটা সিস্টেমের মধ্যে 5 জুল হিট তোমার সিস্টেমের মধ্যে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, এবং তুমি 5 জুল দেওয়ার পরে তুমি যে ওয়ার্কটা পাইছো হলো 3 জুল। এই যে তোমার যে অতিরিক্ত 2 জুল, এটা কি তোমার অ্যাকুমুলেশন, মানে একটা সিস্টেমের মধ্যে এই যে 2 জুল তার ইন্টারনাল এনার্জি, তার কাইনেটিক এনার্জি, তার পটেনশিয়াল এনার্জি যে চেঞ্জেস হবে তার সমান। বুঝতে পারছি? এটা গেল একটা ওয়ে। আরেকটা কি, ধরো তুমি সিস্টেমের মধ্যে 5 জুল দিছো কিন্তু তোমার হিট ট্রান্সফার হয়েছে 3 জুল, ঠিক আছে। এই দুইভাবে হইতে পারে না? যেমন আমরা যখন পড়ছিলাম, আমরা কোন একটা সিস্টেমের মধ্যে যখন এনার্জি দেই তখন তার কি পরিমাণ আমরা কাজ পাই ওইটা পড়ছি। তারপরে হলো আমরা যখন ওয়ার্ক একটা সিস্টেমের উপর কাজ করি, কাজ করার পর আমরা কি পরিমাণ এনার্জি পাই ওটা আমরা ডিফাইন করি একই সাথে। তো এটাকে বলা হয় নেট এনার্জি, ঠিক আছে, নেট এনার্জি। এখন ফাইনাল এনার্জিকে তুমি কিভাবে লিখবা দেখো তো। দেখো ফাইনাল এনার্জি, এটা এটা কিসের মধ্যে, এটা হলো উইদিন সিস্টেম, ঠিক আছে, এটা হলো উইদিন এ সিস্টেম। তো উইদিন এ সিস্টেম যেহেতু, সিস্টেমের ইন্টারনাল এনার্জির একটা ফাইনাল কন্ডিশন আসবে, কাইনেটিক এনার্জির একটা ফাইনাল কন্ডিশন হবে, পটেনশিয়াল এনার্জির একটা ফাইনাল কন্ডিশন হবে, এবং একই সাথে সরি এগুলা এফ হবে ফাইনাল, হ্যাঁ। আর কিউ মাইনাস ডব্লিউ। তো এই জায়গাতে যদি আমরা এখন জাস্ট ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে, ডেল ইউ প্লাস ডেল ই কে প্লাস ডেল ইপি ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ। দেখো তো এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মতো প্রায় আসে কিনা। তুমি যদি জাস্ট ইন্টারনাল এনার্জিকে যদি জাস্ট চিন্তা করো, আর হলো পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি, এই দুই এনার্জিকে আমরা তখন কনস্ট্যান্ট ধরতাম। এখন হলো আমাদের যেহেতু সিস্টেমের মধ্যে এলিভেশন আসতে পারে, সিস্টেমের মধ্যে ধরো ভ্যালোসিটির চেঞ্জেস আসতে পারে, তো ওই কারণে আমরা এখন এই টার্মগুলো আমরা নিয়ে কাজ করবো একই সাথে, ঠিক আছে। তো এই গেল। আচ্ছা এখন এইগুলা কখন জিরো হবে দেখো, তোমার ইন্টারনাল এনার্জি হলো আইডিয়াল গ্যাসের জন্য প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। তার মানে প্রেসারের যে কোনো পরিমাণে চেঞ্জে তোমার ইন্টারনাল এনার্জির কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। মানে তোমার প্রেসার চেঞ্জ যদি অনেক কম হয় কোন একটা সিস্টেমে, তোমার ওই জায়গায় ইন্টারনাল এনার্জির কোনো ধরনের চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা তুমি মাথায় রাখো। তো এই এই কথাটাই তোমার চ্যাপ্টার 8-এ খুব ভালো মতো কাজে লাগবে। ওই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্টের কোয়েশ্চেন থাকে, ভাই প্রেসার চেঞ্জ হলে কেন এনথালপি চেঞ্জ হয় না। ভাই এই জায়গা থেকে ব্যাখ্যাটা আসতে হয় যে তোমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না। আমরা আরেকটা সূত্র জানি, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পি টু ভি, এটা আমরা জানি না। তো এটা যেহেতু আমরা জানি, তো দেখো ইন্টারনাল এনার্জি যখন চেঞ্জ হবে না, ধরো প্রেসারের একটা সামান্য পরিমাণ চেঞ্জ হয়েছে, তো তুমি এটাকে নেগলেক্ট করতে পারো। এবং প্রেসারের সামান্য পরিমাণ চেঞ্জের জন্য তার ইন্টারনাল এনার্জি যেহেতু চেঞ্জ হবে না, তাহলে তার প্রেসার চেঞ্জে, ধরো 1 অ্যাটমসফিয়ার থেকে একটা সিস্টেম 5 অ্যাটমসফিয়ারে গেছে, ঠিক আছে, তার ইন্টারনাল এনার্জির কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা তার কিসের সমান, এনথালপিরও সমান। এটা আমরা পরে পড়বো ভাই, এটা তোমার যাই না, আপাতত মাথা গরম করা লাগবে না। এটা গেল। তার মানে এই কন্ডিশনের ক্ষেত্রে এটা জিরো হয়। তারপর যখন কোনো ফেজ চেঞ্জ হবে না তখন ইন্টারনাল এনার্জি জিরো হয়। তারপরে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি কখন জিরো হবে, এই যে ধরো তোমার, আমি কি বলছি, একটা সিস্টেম ধরো এই দিক দিয়ে ইনলেট হচ্ছে এবং এই দিক দিয়ে তার আউটলেট হচ্ছে, এই যে তার সিস্টেমের মধ্যে এই যে তার একটা হাইটের যে ডিফারেন্স, এই হাইটের ডিফারেন্সের কারণে তার মধ্যে যেই এনার্জিটাকে, সেটাকে বলে আমরা চেঞ্জেস অফ পটেনশিয়াল এনার্জি। এখন এই হাইটটাই যদি না ক্রিয়েট হয়, ধরো সিস্টেমটা এরকম ছিল, এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে বের হচ্ছে, তার মধ্যে কোনো এলিভেশন নাই, তখন এটা জিরো হয়। কাইনেটিক এনার্জি কি, তার মধ্যে যখন ভেলোসিটির কোনো ধরনের চেঞ্জ আসছে না তখন জিরো।
অবশ্য এটা দেখে তুমি আরেকটা ভাবে বুঝবা, দেখো যখন ডায়ামিটার, ধরো তোমার কোশ্চেনে ডায়ামিটার বলছে 5 সেন্টিমিটার ডায়া দিয়ে যাচ্ছে এবং 2 সেন্টিমিটার ডায়া দিয়ে সে বের হচ্ছে, তখন তোমার বুঝতে হবে যেহেতু এটা ডায়ামিটারের চেঞ্জেস আসে, অবশ্যই তার মধ্যে ভ্যালোসিটিরও চেঞ্জ আসবে, এবং ভ্যালোসিটির চেঞ্জ আসবে দেখে তোমার কাইনেটিক এনার্জিরও চেঞ্জেস একটা আসবে, তার মানে এই টার্মটা তখন এক্সিস্ট করবে। আদারওয়াইজ এটা 5 সেন্টিমিটার দিয়ে ইনলেট হচ্ছে, 5 সেন্টিমিটার দিয়ে আউটলেট হচ্ছে, তার ডায়ামিটারে কোনো চেঞ্জ নেই, তার মধ্যে তখন কোনো প্রকারের কাইনেটিক এনার্জিরও কোনো চেঞ্জ হবে না। কিউ কখন জিরো হবে? ভাই কিউ তখনই জিরো হবে যখন একটা সিস্টেমের টেম্পারেচার T1 এবং সারাউন্ডিং এর টেম্পারেচার T1, তার মানে সিস্টেম এবং সারাউন্ডিং এর টেম্পারেচার যখন শূন্য হয়ে যাবে, তখন তার মধ্যে যেহেতু কোনো প্রকারের হিট ট্রান্সফার করতে পারবে না, আর আমরা জানি হিট ট্রান্সফার করার ফার্স্ট কন্ডিশন হলো টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে, যেহেতু তাদের মধ্যে কোনো টেম্পারেচার ডিফারেন্স থাকবে না, তখন তাদের মধ্যে কোনো হিটও ট্রান্সফার হবে না, আর এই প্রসেসটাকে বলি আমরা এডিয়াব্যাটিক প্রসেস। ঠিক আছে, এডিয়াব্যাটিক প্রসেস বলি, ঠিক আছে। আর ওয়ার্ক ডান কখন? যখন কোনো শ্যাফট ওয়ার্ক আমরা করব না, যখন কোনো টারবাইন ওয়ার্ক করব না, তখন এই টার্মটাও জিরো হয়ে যায়। তো ক্লোজ সিস্টেম আর হলো গিয়ে বেসিক কনসেপ্ট যেগুলা, সেগুলো এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা ওপেন সিস্টেমের জন্য এনার্জি ব্যালেন্স করব, এবং আমরা আরেকটা থিওরির ক্লাস নেব, সেটা হলো স্টিম টেবিল, আর একটা হলো ফেজ ডায়াগ্রামের উপর। তারপরে আমরা ম্যাথ করা শুরু করব। তো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, যেহেতু এটা উত্তি চ্যানেল আর কি, কাইন্ড অফ প্রমোটিংই করতেছি ভাই, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে।